আসসালামু আলাইকুম। অনেক দিন বলতে বেশ অনেক দিন পর আমরা আজকে আবার আলাপ আলোচনা করতে বসেছি। আমাদের সেন্টারে সাথে আছেন আমাদের ফায়ার শাহেদ। আর আলোচনাটা আমাদের প্ল্যান না, হঠাৎ করে আমি একটা কাজ করতে গিয়ে একটা লেখা সামনে আসে, সেটা নিয়ে স্যারকে জিজ্ঞেস করবো ভাবতেছি, কিন্তু স্যার অন্য আরেকটা কাজে এঙ্গেজ থাকায় আমি সুযোগ পাচ্ছিলাম না। একটা ফোন কলের সুবিধাতে ওনার একটা কাজে ব্রেক হতে আমিও সুযোগটা নিলাম। সুযোগটা নেওয়ার সাথে উনি বলে যে তুমি দিছো আমার পড়ালেখা শেষ করে। তো ভালো কথা, শেষ করলাম, যেহেতু ভালোভাবে শেষ করি। তো দেখলাম যে হুট করে স্যার ক্যামেরা সেট আপ নিয়ে আসছেন। উনি নিশ্চয়ই আমাদেরকে ভিডিও বক্তব্যে ক্যামেরা সেটআপ না কিছু না, আমার মোবাইল সেটআপ বলতে মোবাইল এবং স্ট্যান্ড আনা আর কি, মাইক্রোফোন এবং মোবাইলের সাথে একটা মাইক্রোফোন লাগাইছি। এখন সেটাই। যাই হোক, আমি যে মানে স্মার্টফোনটা ইউজ করি খুব কম দামে, 11,000 বা 12,000 টাকা দামের নোকিয়া 6.1, ওইটাই করছি। এখন স্যার আমরা এটাকে ফোন বলবো না, এখন এটাকে ক্যামেরাই বলতে পারি। আচ্ছা যাই হোক, তো যেটা নিয়ে আমাদের আলাপ করার কথা সেটা হচ্ছে সামাজিক আন্দোলন নামক পেজ থেকে মোজাম্মেল স্যার একটা লেখা শেয়ার করেছেন। কামরুন নাহার মিশু নামক, খুব সম্ভবত কামরুন নাহার মিশু নামক এক ভদ্র মহিলার একটা গল্প। উনি গল্পটা লিখেছেন ওনার গল্পের একটা পেজ আছে, ওখানে উনি বা গ্রুপ আছে, আই এম নট শিওর অ্যাবাউট, ওখানে উনি গল্প লেখেন, পোস্ট করেন। আচ্ছা, আমি ঠিক জানি না সেটা। যাই হোক, তো আমি ইনফ্যাক্ট ওনার লেখা মনে হয় আগে কখনো আর পড়িনি, আজকেই, এবং এটাই প্রথম লেখা। পরে আমি আগে একটা লেখা পড়লাম। তো ওনার শুরু করেছেন উনি ওনার মায়ের নানিকে নিয়ে। তো ভদ্র মহিলা প্রায়, সেটি যে ওনার একেবারে ব্যক্তিগত কাহিনী সেটাও আমরা বলতে পারবো না, এটা উনি ভালো বলতে পারবেন যে এটা আসলে রিয়েল আর মানে ইমাজিনারি অথবা বোথ মিক্স, আমরা জানি না, যাও এটাকে আমরা সেভাবেই গ্রহণ করি। ইনফ্যাক্ট উনি শুধুমাত্র ওনার আত্মীয়ের গল্প করেছেন তা না, ওনার পাড়াপড়শি, ওনার বান্ধবীর গল্প করেছেন, ওনার নিজের জীবনের গল্প করেছেন। হতে পারে যে এটা গল্প, কিন্তু গল্পটা উনি মানে ফার্স্ট পারসন হিসেবে বলছেন। হ্যাঁ, হতে পারে, সেটাও হতে পারে। এবং শেষে নিজের কথা পরে উনি ওনার 6 বছর বয়সী মেয়ের গল্প করেছেন, মানে ভবিষ্যৎ নিয়ে। যাই হোক, তো আমার প্রশ্ন ছিল যে এটা কি, মানে ঠিক কি কারণে স্যার এটা শেয়ার করছেন। তো আমার কেন প্রশ্ন, গল্পটা শেয়ার করার পিছনে আমার কেন প্রশ্ন শুরু হয়েছে, গল্পটার মূল কথাটা তুমি জাস্ট সংক্ষেপে। তো সংক্ষেপে হচ্ছে ওনার মায়ের নানি বিয়ে হয়েছেন 7 বছর বয়সে, উনি বেঁচে ছিলেন প্রায় 99 বছর। হ্যাঁ, সংক্ষেপে বলো। হ্যাঁ, 99 বছর বয়সে উনি 7 বার ওনার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বিয়ে হয়েছে, খুব অল্প বয়সে খুব বৃদ্ধ একজনের সাথে বিয়ে হয়েছে। এভাবে ওনার জীবনটা সুন্দরী ছিলেন, অসাধারণ সুন্দরী ছিলেন, কিন্তু খুব গরিব হওয়ার কারণে বরাবর বয়স্ক লোকদের সেবা যত্ন করে ওনার জীবনটা গেছে। ওনার কোথাও ঠাই হয় নাই শেষ পর্যন্ত, মানে ওনার নিজের বলতে কিছু ছিল না, এক ধরনের যাযাবর জীবন, উনি সেটা উল্লেখ করেছেন। এবং শেষ পর্যন্ত উনি ওনার ছোট মেয়ের ঘরে, বলছে ছোট মেয়ের স্বামীর ঘরে, ছোট মেয়ের ঘরে লিখে নাই, ছোট মেয়ের স্বামীর ঘরে আছেন। উনি ওনার রূপের, ওনার বয়স্ক একজন মহিলা, 80-90 বছর বয়সের মহিলার যে রূপ উনি দেখেছেন সেটার একটা বর্ণনা দিয়েছেন ইত্যাদি। সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এবং যে পয়েন্টগুলো আমি আলোচনা করার জন্য নিয়েছি সেটা হচ্ছে, আমি একটু যদি কোট করি, উনি নিজের কথাই বলছেন এখানে। আচ্ছা যাই হোক, উনি কেন নিজের কথাটা বললেন সেটা হচ্ছে এই যে জেনারেশন, একটা গ্যাপ, হাজবেন্ডের সাথে ওয়াইফের বয়সের যে বিশাল একটা পার্থক্য, সেটা নিয়ে বলতে গিয়ে উনি শেষে নিজের গল্প করলেন এভাবে। আমি 2001 ব্যাচের, মানে গল্পের মূল বিষয়টা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এজ গ্যাপ, বয়সের পার্থক্য, মানে বয়সের পার্থক্য। হ্যাঁ, এটাই। তো সেটা নিয়ে বলতে উনি বলছেন উনি 2001 সালে পাস করেছেন, আই ডোন্ট নো কি পাস করেছেন, একের বেশ সম্ভবত এসএসসি হবে। আমি তোমাকে একটু করে দিচ্ছি, ওই ওনার মায়ের নানির সাথে তার স্বামীদের বয়সের একটা ব্যাপক ডিফারেন্স ছিল, কিন্তু গল্পকার যিনি, ওনার সাথে ওনার হাজবেন্ডের তেমন ডিফারেন্স নাই, কিন্তু তৎসত্ত্বেও ওনার হাজবেন্ডের সাথে ওনার মানে জেনারেশন গ্যাপ, ওনার সাথে জেনারেশন গ্যাপ হয়েছে। সেটা আমি যদি কোট করে একটু ভালো হয়, আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমি 2001-এর বেস, সম্ভবত এসএসসি মিন করছেন, আমার বর 1994, মাত্র 7 বছরের পার্থক্য। তারপরে যখন মুভি দেখতে বসি, আমার বরের পছন্দ মাধুরী দীক্ষিত, আবার লিখছেন সম্ভবত আমার বুঝাচ্ছেন, আমার পছন্দ রানী মুখার্জি। অল্প হলো একটা জেনারেশন গ্যাপ। আমি কখনো তার সাথে গল্প করে আড্ডা দিয়ে আনন্দ পাই না। ওই যে 7 বছরের জেনারেশন গ্যাপটা কোনোভাবে ফিল আপ করতে পারি না, তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর উনি অনেক বান্ধবী গল্প করছেন, বান্ধবী গল্প করতে গিয়ে তাও বোঝাচ্ছেন যে 7ম শ্রেণীতে বিয়ে হয়ে গেছে ওই বান্ধবীর, এবং তাও এরকম বাচ্চা
নিয়ে আসেন, স্বামী সংসার করছেন, কিন্তু স্বামীর সাথে একটা গ্যাপ, স্বামী এখন অসুস্থ, ওনার আর কোনো আগ্রহ নাই স্বামী। তো ওনার বয়স 91, 2001 সালে পাশ করেন, তাহলে বান্ধবীর বয়স খুব একটা বেশি হয় নাই, কিন্তু অল্প বয়সে ওনার এখন একাকী জীবন, কারণ ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের নিজস্ব জগৎ আছে, স্বামী অসুস্থ, সে ওষুধ দেওয়া এগুলো নিয়ে আছে, তার এখন পারিবারিক জীবনের আগ্রহ নাই, যৌন আগ্রহ নাই, এগুলো ইত্যাদি, ফলে ওনার একটা একাকিত্ব। স্বামী একটা ভালো মানুষ, মানে গল্পকারের যে বান্ধবী, হ্যাঁ, কিন্তু বয়স্ক মানুষ এবং অসুস্থতা ইত্যাদির কারণে নিয়ে তার জগৎ নিয়ে ধর্মকর্ম ইবাদত বন্দি এগুলো নিয়ে থাকেন, এবং বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, বাচ্চারা তাদের জগতে তারা আছে কনফাইন। এখন চা বোধহয় দিচ্ছে না, তো এখন তার বান্ধবী একটা একাকিত্বের মধ্যে ভোগে না। হ্যাঁ, এই তো আমি যদি ওনার শব্দকে, ওনার কথাগুলাই কোট করি, মাঝখানে সে একাকিত্বের দহনে পুরো আঙ্গার, অথচ তার বয়সী কত মেয়ের এখনো বিয়েও হয়নি। হ্যাঁ, যাই হোক, এরপর উনি বললেন যে এই নির্মম প্রহসন কেন মেয়েদের সাথে, এই যে অল্প বয়স, তাহলে দেখা যাচ্ছে এই মেয়ের কতদিন পরে হাজবেন্ড মারা যাবে, হাজবেন্ড মারা গেলে সে এবার একটা দীর্ঘ সময়, হ্যাঁ 30-40 বছর বয়সে হাজবেন্ড মারা যাবে, তার বাকি জীবনটা এই যে একাকিত্ব, ইনফ্যাক্ট হাজবেন্ড জীবিত থাকা অবস্থায় একাকিত্ব জীবন, আচ্ছা, হ্যাঁ জীবিত থাকা অবস্থায় ওনার মেয়েটার একাকী জীবন, অথবা হাজবেন্ড মারা যাওয়ার পরও একাকী জীবন, এই প্রহসন কেন মেয়েদের সাথে, সেটা নিয়ে প্রশ্নটা করে উনি পরের পাড়ায় লিখছেন, আমার মেয়ে 6 বছর পূর্ণ হবে আগামীকাল, আলহামদুলিল্লাহ, আমি কোনো 7-5 না ভেবে একটা ইচ্ছে পোষণ করে রেখেছি, মেয়েকে 18 বছর বয়সে বিয়ে দিয়ে দিব। হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করেছি, না, আমার মেয়ের সব আনন্দের বলিদান আমি হতে পারি না, সে ঘাস ফড়িং হয়ে উঠে বেড়াবে নিজের মতো করে, বিয়ে নামক শিকল আমি তার পায়ে পরাবো না, মেয়েদের দীর্ঘশ্বাসেরও দাম আছে। এরপরে বেড়ায় উনি লিখছেন, আমার প্রায় 10 বছরের বিবাহিত জীবন, এবার নিজের কথা বলছেন, আমার প্রায় 10 বছরের বিবাহিত জীবনে কোনো আনন্দ নেই, আমি খাই দাই ঘুমাই আর মোবাইল টিপি, আমি কখনো আমার বরের সাথে একসাথে উঠোনে নেমে দাঁড়াইনি, কখনো শপিং করিনি, কখনো রেস্টুরেন্টে খাইনি, কখনো রিক্সায় ঘুরিনি, এই যে নিরানন্দ ফাংশে একটা জীবন, তারপরেও বেঁচে আছি, কারণ বিয়ের পূর্বের জীবন ছিল আমার স্বাধীন ও আনন্দময় জীবন, সেসব সময়ে স্মৃতির মন্থন করে আমার জীবিত লাশের দিন মন্দ কাটে না, অথচ আমার 26 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি পোস্ট গ্রাজুয়েট একটা মেয়ে, আমার যদি এমন করুণ পরিণতি হয়, তাহলে বাকিদের কি অবস্থা, না বাকিদের কি অবস্থা আমার যোগ করা। একজন পর পুরুষ কখনো আপনার মেয়ের জীবনের, ওনার একদম উপসংহার এটা, একজন পর পুরুষ কখনো আমার মেয়ের জীবনের আনন্দ উৎস হবে না, আপনার মেয়ের জীবনের আনন্দের উৎস হবে না, আপনার মেয়ের আনন্দপূর্ণ জীবনের পরিবেশ আপনাকেই তৈরি করে দিতে হবে। অল্প বয়সে অসম বয়সের পুরুষের কাছে অর্থ, শিক্ষা, চাকরি আর সৌন্দর্য দেখে বিয়ে দিয়ে সারা জীবন তার দীর্ঘশ্বাসের কারণ হবেন না। নাও মাই কোয়েশ্চেন ইজ, কেন এবং কি বোঝানোর জন্য এটা শেয়ার করেছেন? মানে আমার একটা ফেসবুক পেজ আছে সামাজিক আন্দোলন নামে, তো সামাজিক নানা বিষয়ের উপর আমি আলোচনা করি, সেখানে আমাদের শেয়ার করি বা ইয়ে করি, সেখানে আমি এটা শেয়ার করেছি। তো সৌরভের প্রশ্নটা হচ্ছে যে এই গল্পটার মধ্যে আসলে কি আছে যে কারণে আমি এটা শেয়ার করলাম, আমরা কি শিখবো এখান থেকে? সৌরভের সাথে এই আলোচনাটা আমি এই মুহূর্তে বুঝতে পারলাম যে আমার উচিত ছিল যে ওইটার আগে একটা ফরওয়ার্ডিং দেওয়া, মানে এটা ক্লারিফিকেশন দেওয়া যে কেন আমি গল্পটা শেয়ার করছি। হ্যাঁ, there was no forwarding, সেখানে কোনো ফরওয়ার্ডিং ছিল না, যার কারণেই কোয়েশ্চেনটা আসছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে হাজব্যান্ড ওয়াইফ, ম্যান অ্যান্ড ওয়াইফ রিলেশন, হ্যাঁ, কনজুগাল লাইফ, যে হ্যাপিনেস, হ্যাঁ, সেটা থাকাটা জরুরি, এটা লেখকের বক্তব্য, বুঝলে, মানে উইদাউট পার্সোনাল হ্যাপিনেস, সেন্স অফ স্যাটিসফ্যাকশন, শুধুমাত্র সংসার নামক একটা মানে বোঝা টানার জন্য বা একটা রুটিন লাইফ লিড করার জন্য, তো বা একটা জাস্ট একটা মানে যে হাজব্যান্ড আমার সব অর্থনৈতিক সাপোর্ট দিবে বা অকেশনালি কিছু ফিজিক্যাল রিলেশন বা বাচ্চা কাচ্চা বা সামাজিক পরিচয়, এটা না হয়ে আসলে দুজনের নরনারীর মধ্যে একটা ভালোবাসাপূর্ণ যে সুন্দর সম্পর্ক, সেটাই হওয়া উচিত। কিন্তু তিনি আইডেন্টিফাই করেছেন যে অসমবয়সী বিয়ে, কারণ সেটা হচ্ছে না, সেটা ওনার মায়ের নানির যে উদাহরণটা বলেছেন সেখানে হিউজ ডিফারেন্স ছিল, আর ওনার উদাহরণ যেখানে বা ওনার বান্ধবীর
সেখানের মধ্যে বেশি ডিফারেন্স না। ওনার বান্ধবীর উদাহরণে আমি হয়তো ধারণা করতে পারি একটা সেখানে বছরের হয়তো গ্যাপ গ্যাপ আছে, আছে, কিন্তু ওনার সাথে ওনার হাজবেন্ডের মাত্র 7 বছরের ব্যবধান। এবং উনি ওনার মেয়ের জীবন নিয়ে বলতে গিয়ে পরে বললো যে ওনার মেয়েকে উনি 18 বছর বয়সে যে বিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বা ইচ্ছা পোষণ করছিলেন, সেটা এখন আর করেন না। ওনার মেয়ে বেড়ে উঠবে ঘাস ফড়িং এর মতো, আপন মনে বেড়ে উঠবে ইত্যাদি। বিয়ের মাধ্যমে সে একটা শিকলে আবদ্ধ হবে। উনি ওনার মেয়েকে এমন মানে আমি বলতে চাচ্ছি যে এই পুরো বিষয়টার একটা আন্ডারলাইং অ্যাসাম্পশন হচ্ছে কনজুগাল লাইফ শুড বি এ হ্যাপি লাইফ। ওকে, এখন এই হ্যাপিনেসটা কেন হচ্ছে না, তার একটি কারণ উনি ওখানের মধ্যে বলেছেন। আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাপিনেসের কথা বলতে উনি বলছিল যে আমার জীবনে কেন হ্যাপিনেস নাই সেটা নিয়ে উনি বলতে হচ্ছে একসাথে ওনারা মুভি দেখে আরাম পান না, একসাথে ওনারা ঘুরতে পারেন না, বিকজ অফ রেস্টুরেন্টে খাইতে পারেন না, বিকজ অফ জেনারেশন গ্যাপ অফ 7 ইয়ার্স। পছন্দের ক্ষেত্রেও তাদের একটা মিল নাই, সেজন্য সেটাই। আচ্ছা, তো এখন এটার আন্ডারলাইং অ্যাসাম্পশনটা হচ্ছে যে কনজুগাল লাইফটা কিন্তু একটা হ্যাপি লাইফ হওয়া উচিত, রুটিন লাইফের মধ্যে না থেকে আর কি। এবং এই রুটিন কনজুগাল লাইফ সেটা ধরাবাঁধা যেটা, এটা এক পর্যায়ে মানুষকে বোর করে ফেলে এবং সে জীবনের অর্থ খুঁজে পায় না এবং সে এক ধরনের একাকিত্বে ভোগে। সেটা বিভিন্ন দিক থেকেই হতে পারে। যেমন তার বান্ধবীর সাথে তার শারীরিক সম্পর্ক নাই, সেটা একটা সমস্যা আছে। আমরা লেখা থেকে যতটুকু অনুমান করতে পারি, যতটুকু লেখার মধ্যে আসছে যে গল্পকারের সাথে কিন্তু গল্পকারের স্বামীর সেই সমস্যাটা নাই, কিন্তু তাদের গ্যাপটা হচ্ছে মেন্টাল, এবং গ্যাপটা হচ্ছে এজ ডিফারেন্সের কারণে। তো ওনার আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, এটা আমি মনে করি ঠিকই আছে যে আসলে আমরা সবাই একমত হব যে মানে ম্যান অ্যান্ড ওয়াইফ রিলেশনটা একটা নিছক আনুষ্ঠানিক সামাজিক সম্পর্ক না হয়ে, রুটিন আমরা যেটা বলছি লাইফ না হয়ে, ইট শুড বি এ হ্যাপি লাইফ, হ্যাঁ, অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশন। তো এখানে আমি একটা কথা জোগাড় করি, যে এটা বলার জন্য আসলে আমি এত জোগাড় করে মানে ইয়ে করে কথাটা বলছি, সেটা হচ্ছে যে এই হ্যাপি রিলেশনের জন্য তাহলে কি হতো, জেনারেশন গ্যাপ যদি না থাকে, সমপর্যায়ের হয়, তাহলে হ্যাপি রিলেশন হবে। এটা যদি আমরা এটা থেকে ধরি যে এটাকে মানে ইয়ে করে, মানে এটা দ্বারা এটা বোঝায় যে তাহলে যদি জেনারেশন গ্যাপ না হয়, সেম এজ হয়, তাহলে সেম এজের মধ্যে সেই সমস্যাটা হবে না। কিন্তু সেম এইজের রিলেশনগুলো আমরা যদি মানে সামাজিক সম্পর্কগুলোর একটা স্ট্যাটিস্টিক নেই, অথবা নিজেরা চোখ বুলিয়ে দেখি, সমবয়সী হওয়ার কারণে তাদের মধ্যে রিলেশন খুব ভালো, তাদের চয়েস রুচি এক, তারা একই মেন্টালিটিতে গড়ে উঠছে। সাপোজ তারা একসময় ক্লাসমেট ছিল, অথবা তারা সমবয়সী, হ্যাঁ, একই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে, একই এনভায়রনমেন্টে বড় হয়েছে, হ্যাঁ, বা একই এলাকার। এসব কিছু হওয়া সত্ত্বেও এগুলা কি তাদের মধ্যে হ্যাপিনেসের রেশিও বাড়াচ্ছে? আমরা যদি একটা কোয়েশ্চেনটা করি, খুব সম্ভবত উত্তরটা বোধহয় পজিটিভ হবে না। হ্যাঁ, কিন্তু আমাদের সামাজিক ভাবে তো স্যার এরকম একটা ধারণা আছে যে স্বামী স্ত্রী একই এজের যদি হয়, সেখানে সংসারের সমস্যা হয়, সেরকম একটা ধারণার কথা বাদ দিয়ে আমরা যদি অবজারভেশনে দেখি, অবজারভেশনে কি হচ্ছে? এরকম তো হচ্ছে স্যার, সেম এজেও তো ঝামেলা হয়। ঝামেলা কি কম হচ্ছে না বেশি হচ্ছে? হচ্ছে, অনেক বেশি হচ্ছে। তুমি তো কেউ বলতে পারে যে একে তো দেখতেই বোঝা যায় যে সে ইয়াং বয়সের, তাহলে সে এই ধরনের বিষয়ে বলতে পারে। জেনারেশন গ্যাপ দিয়ে যদি আমরা বলি যে এজের কারণে যদি এই সমস্যাটা হচ্ছে, তাহলে সেম এজের সেম জেনারেশনে যেগুলো হচ্ছে সেগুলো তো হ্যাপি হওয়ার কথা। হ্যাঁ, সাংসারিক ভাবে যে ঝামেলা, সেটা তো সেম এজের মধ্যেও তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটা আপনি কিভাবে একটা হ্যাপি হ্যাপিনেস কই পাবেন? একটা হ্যাপি লাইফ এটা কেন? যেই কথাটা বলার জন্য আমি আসলে এই কথাটা শুরু আমি সিমান্টিক্স নিয়ে পড়াশোনা করতেছিলাম, আমার একটা লেখা এডিট করছিলাম, মাঝখানে সিমান্টিক্স নিয়ে, মেটা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছিলাম। ও আমাকে প্রশ্ন করাতে আমার এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, এবং আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করে উত্তরটা দিব। আর আসলে করোনার কারণে দীর্ঘ প্রায় কত মাস পরে শাহিদ 6 মাস পরে শাহিদ আসছে আমাদের এখানে। শাহিদ তো আমাদের সেন্টারের নতুন ফেলো, তো জয়েন করার পরে করোনা শুরু হয়ে গেছিল, বাড়িতে চলে গেছিল, এখন আসছে। তো ভাবলাম যে তাহলে আমরা একটা মানে ভিডিও করি, তাহলে অন্যরাও এটাতে শেয়ার হতে পারবে। তো সেটা হচ্ছে যে ম্যান অ্যান্ড ওয়াইফ রিলেশনে কোনো ফ্যাক্টর না টু বি হ্যাপি, এলস ওয়ান, অনলি ওয়ান ফ্যাক্টর,
সেটা হচ্ছে যে তাদের মধ্যে একটা ইমোটিভ রিলেশন তৈরি হওয়া, তাদের মধ্যে একটা আবেগপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া। এবং এই আবেগপূর্ণ সম্পর্ক যদি হয় তাহলে বয়সের ডিফারেন্স কোনো ফ্যাক্টর না। এবং আবেগপূর্ণ সম্পর্ক যদি তৈরি না হয়, বয়সের সমতা, জেনারেশন সেমনেস, এগুলো কোনো ফ্যাক্টর না, এইটা তাদেরকে কোনো দিতে পারে না। ওকে, এখন এই যে ইমোশনাল রিলেশন তৈরি হওয়া, এটা কিভাবে সম্ভব? আমরা একটা উদাহরণ যদি দেখাই যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে সম্পর্ক, যতই ইসলাম বিরোধীরা এটাকে মানে পেডোফাইল হ্যান ত্যান যাই বলুক না কেন, আমরা সিরাতের হাদিসের যতগুলো বর্ণনা পাই সেটা থেকে আমরা কাণ্ডজ্ঞান দিয়ে বুঝতে পারি দে গট এ ভেরি হ্যাপি রিলেশন উইথ এ ইউজ মানে এজ ডিফারেন্স, জেনারেশন প্রায় 15 বছর। হোয়াটএভার। কি 15 বছর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে? হ্যাঁ, সেটাই তো। বয়সের ব্যবধান 15 বছর না, ওনার বয়সে ছিল যে ওনার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনাতে হিজরত করার পরে মানে ওনাদের সংসার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনাতে যখন হিজরত করেন তখন ওনার বয়স হচ্ছে যে 55 প্লাস। ওকে, তাহলে ওনার বয়স যদি 54 হয়ে থাকে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 9 বছর। কত বছরের ডিফারেন্স? এনিওয়ে, না আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু, ঠিক আছে, তুমি আমি খাদিজা তুমি বলছি। তোমার মাথায় খাদিজা, না না, আমি এবার ওটাও একটা উদাহরণ। ওটাও- খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওটাও রাসূলুল্লাহ মানা সাল্লাল্লাহু যায়। সাথে বয়সে 15 বছরের ডিফারেন্স, যেটা আমরা Yes, জানি, yes. মানে মেয়ে 25 পক্ষ এবং বড়, 40, মানে তাও হচ্ছে মেয়ে পক্ষের বেশি। ওয়াইফ বড়, হ্যাঁ, ওয়াইফ বড়, ওয়াইফ সেটাই। বড়, এবং ওয়াইফ হচ্ছে ধনাঢ্যশালী, ইনি হচ্ছে নিঃস্ব। হ্যাঁ, নিশ্চয়ই। তবু ওনাদের রিলেশন ছিল হ্যাপি লাইফ। কিন্তু হ্যাপি লাইফ হ্যাঁ। বিকজ তাদের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রিলেশন, ছিল। আন্ডারস্ট্যান্ডিং ছিল। তাহলে ইমোশনাল রিলেশন যদি থাকে, আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, তাহলে মানে দাম্পত্য সম্পর্কটা সুখের হবে। আর সেটা যদি না থাকে তাহলে কোনো ক্রমে ভেরি হ্যান্ডসাম হাজব্যান্ড অর ভেরি বিউটিফুল ওয়াইফ And pretty মানে wife. মনে হবে যেন দেখতে মেড ফর ইচ আদার, বাট আলটিমেটলি দে উইল নট বি হ্যাপি। এটা আমরা একটু শিওর করে বলতে পারি ইফ তাদের মধ্যে যদি একটা ইমোশনাল রিলেশন তৈরি না হয়, এটা একসময় ভেঙে পড়বে। একটা mental এবং বয়সের understanding। গ্যাপের কারণে সংসারটা টিকে থাকে, রিসোর্সের গ্যাপের কারণে সংসারটা টিকে থাকে। কথা ওয়াইফ যদি হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হয়, সাধারণত সেই সংসারে ঝুলে থাকে। কিন্তু তারা যখন পরস্পরের উপর ডিপেন্ডেন্ট হয় না, ইন্ডিপেন্ডেন্ট হয়, প্রফেশনাল হয়, যেমন আমি এবং আমার ওয়াইফ, ওকে, তাহলে আমাদের মধ্যে যদি ইমোশনাল রিলেশন যদি একটা লেভেলের নিচে নেমে যায় তাহলে এই রিলেশনটা থাকবে না, কারণ কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না তো। হ্যাঁ, তো সো এই ইমোশনাল রিলেশনটা কিভাবে গড়ে উঠবে, এখন সেটার মধ্যে আসো। তো এই ইমোশনাল রিলেশন গড়ে ওঠার বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রেসপেক্টফুল হওয়া। আমি যদি আমার স্পাউসের প্রতি রেসপেক্টফুল হই শ্রদ্ধাশীল তাহলে হবে। কোনো না কোনো ভাবে তার সাথে আমার একটা ইমোশনাল রিলেশন গড়ে উঠবে। কিভাবে রেসপেক্টফুল হব, তার কি কি মানে অধিকার আমার উপরে আছে সেগুলো আমি আদায় করব। Yes. ওকে, তাহলে দেখা গেল যে মানে আমরা যদি ধরে নেই যে দুজন প্রাপ্তবয়স্ক নরনারী, আমরা মানে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে নাই এটা আমরা বিবেচনার বাইরে রাখি। দুজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, একজন নারী এবং একজন পুরুষ, তারা যদি একটা বাধা বিঘ্নহীন একান্ত পরিবেশে থাকে, কথা একই সাথে রাত্রি যাপন করে বা একই সাথে থাকে, আমরা ধরে নিতে পারি যে তাদের মধ্যে একটা শারীরিক বা যৌন সম্পর্ক স্থাপিত হবে। ওকে, এটা যেমন অবধারিত, তাদের মধ্যে কোনো একটা বিশেষ সমস্যার কারণে তারা যদি নিজেদেরকে সংযত রাখে, কোনো একটা পক্ষ বা বাধা দেয় বা কিছু একটা করতে সম্পর্ক করতে না চায়, তাদের মধ্যে যে প্রতিক্রিয়া হবে, উইলিংনেস তৈরি হবে, আকর্ষণ তৈরি হবে, এটা যেমন অনিবার্য, তেমনি করে আমি কথাটা খুব খোলাসা করে বললাম যাতে করে বোঝে, তেমনি করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যখন পরস্পরের অধিকারগুলোর ব্যাপারে রেসপেক্টফুল হবে মিউচুয়ালি, তাদের মধ্যে একটা ইমোশনাল রিলেশন অবশ্যই ক্রিয়েট হবে। লাইক দ্য প্রিভিয়াস ওয়ান ইউ সেড, ফিজিক্যাল মানে অ্যাট্রাকশনটা যেমন এটা ইরেসিস্টেবল একটা সহায়ক পরিবেশে, তেমনি পরস্পরের অধিকার আদায়ের পরিবেশের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হওয়াটা অনিবার্য। আমাদের সমাজে কেন হয় না? আমাদের সমাজে এটা হয়। এখানে যতগুলো উদাহরণ লেখক বলেছেন সেই উদাহরণগুলোর মধ্যে তুমি এটা মিলাই নিতে পারবা। বাই দ্য ওয়ে লেখি কেন
হ্যাঁ, না মানে লেখিকা কেন, সবাই লেখক। লেখক লেখক মানে লেখক, এটা জেন্ডার নিউট্রাল একটা বিষয়। হ্যাঁ, লেখিকা হয়তো পুরুষবাচক শব্দকে দিয়েই মানে উল্লেখ করা হয় বিষয়টা। আচ্ছা, সো রাইটার বলতে যেটা বোঝায়। হ্যাঁ, তো কারণ মানে অনেক সময় সম্মানিত করতে গিয়ে আমরা কিছু মানুষকে অসম্মান করি। আমরা সম্মান দেখাইতে গিয়ে যেটা বলি, হয়তো দেখা গেল যে যাকে বলছে সে এটাকে অসম্মানজনক মনে করছে। আমি তোমাদের ডিপার্টমেন্টের এক প্রফেসরকে আসলাম যে বলছিলাম যে মৌলানা, উনি প্রফেসর ডক্টর, উনি আমার উপর চেতে গেছেন, সত্যি একদম রেগে গেছেন, ফিউরিয়াস। হ্যাঁ, তুমি আমাকে বেইজ্জত করতেছো। আমি বললাম যে স্যার, আমি তো মনে করছি যে আপনি মৌলানা হওয়াটা আপনার মানে প্রফেসর ডক্টর হওয়ার চেয়ে কম কিছু না, সেই জন্য এটা ওই স্থানে ওটা অ্যাপ্রোপ্রিয়েট। আমি নাম বলছিলাম, বলতে কি বাত হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমি লেখিকা বললে কিন্তু মেয়েরা কিন্তু অফেন্ডেড হচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সেন্সিটিভিটি গুলো আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রাইটার, লেখক এখানে যে উদাহরণগুলো দিয়েছে প্রত্যেকটা আমরা দেখব যে মানে কাউন্টার পার্ট, যেমন পুরুষ পক্ষ, তারা কিন্তু রেসপেক্টফুল ছিল না এবং ইউজুয়ালি থাকে না। পুরুষরা কিন্তু ইউজুয়ালি নারীদের ব্যাপারে একটা রেসপেক্টফুল থাকে না, এবং রেসপেক্টফুল না থাকার কারণে এবং সম্পর্কের যে কলা কৌশলগুলো আছে, গ্রামারগুলো আছে, যেগুলো ইনহারেন্টলি মানুষের জানার কথা, কাণ্ডজ্ঞানে বোঝার কথা, অথবা কারো কাছ থেকে একটু করে শিখে নেওয়ার কথা, সেগুলো তারা মেনটেন করে না। হ্যাঁ, মেনটেন না করার কারণে তার নারী সঙ্গীটা, তার স্ত্রী তার সাথে ইমোশনালি কানেক্টেড হয় না। ইমোশনালি কানেক্টেড না হওয়ার কারণে পুরো জিনিসটা তার কাছে একটা বার্ডেন বলে মনে হয়। আগে হয়তো তারা বলতে পারতো না, এখন বলতে পারে। আর এখানে আমি কথা শেষ করি, এটা যে আমার মানে আমার বক্তব্যটা সেটা হচ্ছে যে এরকম আমাদের গ্রামীণ সমাজে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের দাদি নানি, আমাদের এদের মধ্যে আমরা দেখি, যেমন আমার দাদির সাথে আমার দাদার খুবই একটা ইমোটিভ রিলেশন ছিল। হ্যাঁ, আমাদের চিটাঙ্গি ভাষায় টেইটটা বলে, মানে যেটার উপরে বাঁশ বা বেত রেখে কাটা হয়, একটা ফ্রেম আর কি। হ্যাঁ, ওখানের মধ্যে আমার দাদা এগুলো কাজ করতো, লাই, আমাদের চিটাঙ্গি ভাষায় লাই বলে, লাইটা এগুলো বানাইতো, এগুলো বাজারে বিক্রিও করতো। তো আমার দাদি মানে পুতের বউরা কাজ করতো, উনি কিছু করতো না, ওনার কাজ ছিল যে আমার দাদার পাশে বসে বসে গল্প করা। এটা আমার বড় বোনদের কাছ থেকে আমি অনেকবার শুনছি। ওকে, তো আনফর্চুনেটলি আমি জন্ম হওয়ার পরে 2-1 বছরের মধ্যে আমার দাদা মারা গেছে, আমার ঠিক দাদার স্মৃতি নেই, কিন্তু আমাদের বড়রা বলছে আর কি। আমার নানা নানিরও সেম। হ্যাঁ, আমার নানা নাকি আমার নানিকে ছাড়া কোথাও যেত না। তো তাদের মধ্যে এজ গ্যাপ ছিল, কিন্তু তাদের রিলেশনে তো কোনো ঘাটতি ছিল না। সুতরাং এজ গ্যাপ থাকলে যে ঘাটতি হবে, এজ গ্যাপ না থাকলে যে হবে, এটা মনে হয় এখনকার যারা নারী বুদ্ধিজীবী তাদের চিন্তার একটা বৈকল্য। হ্যাঁ, তারা মনে করছে এটা, কিন্তু তাহলে তো সমবয়সীদের মধ্যে খুব ভালো রিলেশন হতো। কিন্তু এটা আমাদের ইউনিভার্সিটি লেভেল আমরা দেখতেছি যে সমপর্যায়ের হাজব্যান্ড ওয়াইফ, প্রেফারেবলি তারা দুজনেই টিচার। হ্যাঁ, কিন্তু আমাদের মতো না। অর্থাৎ আমার ওয়াইফ একটা মানে সংসারী নারী হিসেবে যেটা যেভাবে করে, আমি বরঞ্চ এটার উপর বেশ বিরক্ত। আমি ওনাকে অনেক বেশি প্রফেশনাল দেখতে চাই। হ্যাঁ, কিন্তু প্রফেশনাল যারা আছে তাদের অবস্থা যা দেখতেছি, তাদের সংসার না করে হোটেলে থাকা বহুত ভালো। হ্যাঁ, এবং তারা মোটেও পরস্পরের প্রতি মানে রেসপেক্টফুল না, এবং তাদের মধ্যে রিলেশনও কিন্তু ইমোটিভ না। আমাদের এখানে আমরা যাদেরকে দেখতেছি, আমি তো চিটাগং ইউনিভার্সিটি ক্যাম্পাসে আজকে বহু বছর ধরে অবস্থান করতেছি, সব তো কাহিনী আমি জানি। এবং আমার যে একটা লেখা আছে যে ওই যে ক্ষমতার বিকার, উচ্চশিক্ষিত নারীদের ক্ষমতার বিকার, এখানে আমি তো বেশ কিছু ঘটনা মানে বেনামে উল্লেখ করেছি। হ্যাঁ, এই নৈর্ব্যক্তিক করে বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা। এই আমি এখন যে বাসায় আছি সেই বাসার মধ্যে মানে যারা ছিলেন তারা খুব নামকরা প্রফেসর ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে টিচার, একই ডিপার্টমেন্টের মধ্যে। তাদের তো মানে কাহিনী তো খুবই করুণ কাহিনী। আমরা তো এবং সেটার জন্য দায়ী ছিল ওই মানে ওনার মানে নারী পক্ষ। আমরা যারা যেটুক দেখেছি, কি বলা যায়, আমরা যারা ক্যাম্পাসবাসীরা যতটুক আমরা দেখেছি নিজেদের চোখে, প্রতিবেশীরা যা দেখেছে, ওকে, তাদের সমবয়সী ছিল। কিন্তু সমবয়সী এবং তাহলে স্যার আমরা এই লেখা এবং আমাদের আলোচনা থেকে এটাই বলতে পারি যে ওনার একটা প্রবলেম উনি ফাইন্ড আউট করেছেন, বাট উনি যে সলিউশনটার কথা উনি বলেছেন দ্যাট ইজ রং। স্যার এটা আমরা ব্যক্তি সলিউশনটা হচ্ছে যে
কনজুগাল রিলেশন, একটা ফ্রেন্ডলি রিলেশন, একটা ভালোবাসার সম্পর্ক, একটা মানে কি বলে জানি ইমোটিভ রিলেশন হওয়াটা জরুরি এটা সাকসেসফুল হওয়ার জন্য। এবং এই সাকসেসফুল হওয়ার জন্য এটা আর কি। আর মানে সংসার চালিয়ে নেওয়ার জন্য যার যার মানে পক্ষগুলো দায়িত্ব পালন করলে ভালোবাসাটা গড়ে উঠবে। আমি আমার অন্য জায়গায় বলেছি যে ভালোবাসাটা দাম্পত্য জীবনের কোনো শর্ত না, কিন্তু শর্তগুলো যদি আমরা পূরণ করি তাহলে মোর অর লেস কিন্তু ভালোবাসা তৈরি হবে। ভালোবাসা ট্রু লাভ যদি নাও হয়, একটা হিউম্যান ইমোটিভ রিলেশন অবশ্যই তৈরি হবে। মিউচুয়াল ডিপেন্ডেন্সি, মানে ফিল ফর ইচ আদার, এগুলো অবশ্যই তৈরি হবে। তো সৌরভ, আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল। আপনি তোমরা এগুলো প্র্যাকটিস করবা কোথায়? থ্যাংক ইউ ভেরি মাচ মামুদ, টুডে উইশ ইউ গুড লাক। ব্যাপারটা হচ্ছে এরকম যে জুটি বিশেষে আমরা ধরবো না, সেটা সামগ্রিকভাবে ধরবো। মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে যেটা হয় সেটা আর কি, ব্যতিক্রম তো ব্যতিক্রম। সেখানে স্যার একটা ব্যাপার মানে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা কি বেশি আমরা মানে অনিবার্য মনে করব, নাকি ফিজিক্যাল রিলেশনটাকে বেশি অনিবার্য মনে করব? ফিজিক্যাল রিলেশনটা মেয়েদের দিক থেকে ম্যাটার্স নাথিং। আচ্ছা, ইফ দেয়ার ইজ নো মেন্টাল কানেকশন। ওকে, মেয়েদের জন্য ফিজিক্যালিটি নামক যে মানে কুটুরি, এটাতে আসার দরজা হচ্ছে যে মেন্টাল উইলিংনেস। তো যে তাকে রেসপেক্ট করে না, যে তাকে লাভ করে না, যার প্রতি সে কোনো মানে ফিল করে না, তার প্রতি সে ফিজিক্যাল উইলিংনেসটাও স্পন্টেনিয়াস হয় না। এটা জাস্ট একটা যান্ত্রিক জৈবিক ব্যাপার হয়ে দাঁড়ায় একদম। হ্যাঁ, তো আমার একটা যে ভালোবাসার মানচিত্র বলে একটা চার্ট আছে, সেখানে মধ্যে আমি দেখাইছি যে কিভাবে সেটার মধ্যে আসতে হবে। কিন্তু আমাদের সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে, নারীদের এই বিষয়গুলোকে খেয়াল করা হয় না। স্যার, আমরা একটা আলোচনা করেছিলাম ওই যে যেমন আয়েশার সাথে প্রফেট মুহাম্মদ ইসলামের এত বয়সের গ্যাপ হওয়া সত্ত্বেও কেন তারা ইমোটিভলি কানেক্টেড হইতে পারছে? আমার ধারণা তারা পরস্পরের প্রতি রেসপেক্টফুল ছিল ইন দেয়ার ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস অ্যাবাউট দ্য কাউন্টার পার্ট। ওকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বড় হয়েছে, উনি একটা পারিবারিক পরিবেশ থেকে একটা শিক্ষা ডেফিনেটলি ছোটবেলায় পেয়েছে। আর রাসূল ইসলাম একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে হি ওয়াজ ভেরি এক্সপার্ট অ্যান্ড স্কিল অ্যান্ড হি ওয়াজ ক্যাপেবল এনাফ টু মেনটেন প্রপার রিলেশন উইথ হিজ ওয়াইফ। ওকে, এটাই। এবং এভাবে যদি আমরা যদি মানে এরা মেন অ্যান্ড ওয়াইফ যদি তারা পরস্পরের প্রতি, বিশেষ করে হাজব্যান্ড যদি তার ওয়াইফের প্রতি যদি রেসপেক্টফুল হয়, তার প্রতি সে যদি একটা তার ডিউটিসগুলো সে যদি প্রপারলি অবজার্ভ করে, হ্যাঁ, তো ভালোবাসা কিন্তু চুক্তি করে ভালোবাসা যায় না। এটা আমার লাভ গ্রোস, আমি যে বলি মানে এটা মানে গড়ে ওঠে, এটা আরোপ করা যায় না, এটা ক্রিয়েট করা যায় না। কিন্তু ওই যে বললাম যে পরস্পরের সীমানাগুলো মেনে চললে তাহলে কিন্তু এটা অবশ্যই গড়ে উঠবে। মানে দুটা জীবন্ত হাড় পাশাপাশি থাকলে যেমন জোড়া লেগে যাবে, তেমনি দুইটা মানুষ যদি পাশাপাশি থাকে এবং তারা যদি সম্পর্কের গ্রামারগুলো মেনটেন করে, সম্পর্ককে যত্ন করে, তাহলে অবশ্যই তাদের মধ্যে মানে তাদের রিলেশনটা মানে একটা মানে ইমোটিভ রিলেশন, সাইকোলজিক্যাল বন্ডিং এ পরিণত হবে। স্যার, ফায়াজের এখন যে প্রশ্নটা করলে সেটা নিয়ে, আর সেটা কিন্তু উভয় পক্ষ থেকে হইতে হবে। হ্যাঁ, উভয় পক্ষ থেকে, এক পক্ষ থেকে হবে না। অন্য পক্ষ যদি মানে না হয়, মানে আমি এই গ্লাসের মধ্যে যদি পানি ঢালি আর এটা যদি মুখটা বন্ধ থাকে, এটা কিন্তু ফিল্ড আপ হবে না। হ্যাঁ, সেজন্য অপর পক্ষ যদি উইলিং না থাকে, তার রিলেশনটা গড়ে উঠবে না, মিউচুয়াল রিলেশন গড়ে উঠবে না। এবং এ ধরনের একপাক্ষিক ভালোবাসা এটাও ভালো হয় না। হাজব্যান্ডকে স্ত্রী খুব ভালোবাসে, কিন্তু হাজব্যান্ড হলো যে ইনার্ট, তাইলে হবে না। আবার হাজব্যান্ড ওয়াইফকে খুব ভালোবাসে, কিন্তু ওয়াইফ হচ্ছে যে রিপাগনেন্ট বা নেগেটিভ, বা সে হচ্ছে যে মানে সে না। তো এই ধরনের একপাক্ষিক ভালোবাসা মানুষের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ তৈরি করে, সে আমার জন্য এত কিছু করছে, কিন্তু ওইটা তার মধ্যে ভালোবাসা তৈরি করে না। হ্যাঁ, ভালোবাসা তৈরি করার জন্য ওপেননেস অফ মাইন্ড লাগে আর কি। হ্যাঁ, এবং পরস্পরের প্রতি কিছু না কিছু দিয়ে আকৃষ্ট হতে হয়। সেজন্য আমার একটা ফর্মুলা হচ্ছে যে I+1, আমার কাছে যা আছে, হ্যাঁ, তোমার কাছে আমার যা আছে তার অতিরিক্ত কোনো একটা কিছু থাকতে হবে।
যেমন বাচ্চাটাকে আমরা খুব আদর করি, কারণ বাচ্চাটার মধ্যে একটা কমনীয়তা আছে, সৌন্দর্য আছে, যেটা আমার মধ্যে নেই। ও যেভাবে সুন্দর করে আধো আধো কথা বলে বা যা কিছু করে, হ্যাঁ, এরকম। তো এরকম আমি যদি ভালোবাসা পেতে চাই, তা আমাকে অবশ্যই সেটা দিতেও হবে। অ্যাট দ্য সেম টাইম যাকে আমি দিচ্ছি সে এটা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, সে যদি সেটা না হয় তাহলে তো এটা হবে না। আর এই মানে মানে ওয়ার্ল্ড ভিউ, তারপরে মানে কালচারাল চয়েস, ওই যে গানের কথা বলছে, এগুলো ভালোবাসার তৈরি হওয়ার জন্য কোনো ফ্যাক্টর না। এগুলো ভালোবাসা না থাকলে তখন এগুলা ইস্যু হয়ে দাঁড়ায়। মানে আমাদের ইসলামিক্যালি তো তুমি চাইলে আহলে কিতাব বিয়ে করতে পারো, খ্রিস্টান মেয়েও বিয়ে করে তুমি হ্যাপি লাইফ মেনটেন করতে পারো। হ্যাঁ, এটা তো। এবং মূর্তি পূজকদেরকে নিষেধ করা হয়েছে যে তারা তোমার বাচ্চাদেরকে মূর্তি পূজক বানায় ফেলবে, সেজন্য, অন্য কোনো কারণ না। হ্যাঁ, বা মুসলিম মহিলাদেরকে যে বলা হয়েছে যে তারা নন মুসলিমকে বিয়ে করতে পারবে না, কারণ হচ্ছে যে নন মুসলিম পুরুষটা ডমিনেট করে ফ্যামিলির মধ্যে, যার কারণে বাচ্চাটা জেনারেশন দিকে খেয়াল রেখে এটা বলা হয়েছে। এটা কিন্তু ইমোশনের কোনো ব্যাপার না। তো সেজন্য হাজব্যান্ড যদি হয় ডানপন্থী আর ওয়াইফ হয় বামপন্থী, হাজব্যান্ড যদি হয় এই রাজনৈতিক দলের সমর্থক, ওয়াইফ যদি হয় দলের সমর্থক, হাজব্যান্ড যদি এটা পছন্দ করে, ওয়াইফ ওইটা পছন্দ করে, তাহলে তাদের মধ্যে মিল হবে না। এটা একটা ফাউল কথা। মানে কালচারাল চয়েস বা পলিটিক্যাল চয়েস এগুলো খুব একটা ম্যাটার করে না। পার্সোনাল রিলেশনটা পার্সোনাল বিষয়গুলোকে ম্যাটার করে, এবং পার্সোনাল বিষয়গুলা ওই জায়গায় জায়গায় যদি মিলে যায়, মনে মনে মিল হইলে কি জানি আছে না, তাহলে হয়ে যাবে। আর যদি মনের ওই জায়গায় না মিলে, সব খাবে খাবে মেলা সত্ত্বেও মেলবন্ধনটা হবে না। এটাই হচ্ছে একদম পয়েন্ট অফ ভিউ, হচ্ছে এটাই মেইন কথা, যে একটা মেন্টাল একটা সন্তুষ্টি, বন্ডিং হইতে হবে, এবং এটা হিউম্যানিটেরিয়ান বন্ডিং, এটা অন্য কিছু, এটার মধ্যে কোনো ফ্যাক্টর না। আচ্ছা, এটা এই জায়গাটাকে যদি আমরা যে আরেকটা আলোচনা করছিলাম যে কে কেন বিয়ে করে, পুরুষরা কেন বিয়ে করে বা নারী কেন, মানে অন্তরের এমন একটা জায়গা যেখানের মধ্যে ওই লোকটা ছাড়া আর কেউ নাই। আর পুরুষটার দিক থেকে তার অন্তরের এমন একটা জায়গা যেখানে ওই নারীটা ছাড়া আর কেউ নেই। তাহলে এটা কি, তাহলে তখন তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। তাহলে এটা কি মনোগমির কথা বলছেন আপনি? হ্যাঁ, মনোগমির কথা বলছেন। মানে মনোগমি বা আমি তো বিয়ের দিক থেকে জানি না, তোমরা তো মনোগমি বলে পলিগমি দিকে যাইতে চাও কেন? না, আপনি বলছেন একমাত্র, আমি বলতে চাচ্ছি যে আমি বলতে রিলেশনটা তো 1 to 1। মনে করে একজনের একাধিক স্ত্রী আছে, কিন্তু একাধিক স্ত্রীদের সাথে তার সম্পর্কটাকে যৌথ নাকি একক, 1 to 1 রিলেশন তো অলওয়েজ মনোগমাস। এখন ওকে দুজন বউয়ের সাথে এক বিছনায় থাকতে পারবে? ইসলামিক্যালি এটা অ্যাপ্রুভড না। এখন লেখিকা তো সিদ্ধান্তই নিয়ে নিল যে, লেখিকা না, লেখক। আচ্ছা, লেখক বলবো, হ্যাঁ, লেখক, রাইটার। ওই যে বক্তারা যখন বলে যে ভাইয়েরা আমার, তখন তো বলে না বোনেরা আমার। তো ব্যাপারটা হচ্ছে মানে পুরুষবাচক শব্দ, ভাইয়ের সাথে বোনও বলো, অসুবিধা কি? হিজ অর হার একসাথে বললো বলে না তো, আপনার বলে না, কিন্তু এটা বলাটা উচিত। সেটাই মানে তুমি তো একটা এই যে নারীরা বলবে যে দেখো আমাদেরকে তোমাদের ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা টোটালি, আমি ওই যে আমাদের বইয়ে উল্লেখ করেছি যে আমরা গ্রামারের ভাষায় বলি যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ বলি না, মধ্যম নারী, উত্তম নারী। আচ্ছা স্যার, এখানে আপনি গ্রামার বা ভাষার মধ্যে একটা পুরুষতান্ত্রিকতা আছে। হ্যাঁ, আবার এই পুরুষতান্ত্রিকতাকে ইয়ে করার জন্য এখন ওয়েস্টে যে নারীবাদ সাম্প্রতিক সময় যেগুলো করছে, এগুলো এক ধরনের বাড়াবাড়ি আর কি। হ্যাঁ, এগুলো এক ধরনের বাড়াবাড়ি, আবার আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে আর কি। ব্যাপারটা না, আমার কথা হলে অ্যাকোমোডেটিভ হইতে হবে। লেখক পরিচয় যেখানে লেখক লেখিকা দুজনেই বোঝা যায়, সেখানে আমি যে বলতে চাইছিলাম যে লেখক তিনি তো সিদ্ধান্ত নিয়ে নিলেন তার মেয়েকে, তার মেয়ে বলতে যে এখানে চিফ ক্যারেক্টার, প্রধান, যে মানে অল্প বয়সী বিয়ে দিবেন না, অল্প বয়সী বিয়ে দিবেন। সিদ্ধান্তটা আপনি কি মনে করেন? না, এটা একটা ভুল সিদ্ধান্ত। এটা তো আমিও মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত। বিয়েকে দেরি করা এটা হলো যে মানে কোনো দিক থেকে ভালো কোনো, এখানে একটা বিশেষ কোনো সমাজে বিশেষ ধরনের কোনো সমস্যা থাকার কারণে সে বিশেষ সমস্যাকে সমাধান করার জন্য, সেটা থেকে উত্তরণের জন্য সাময়িক কোনো ব্যবস্থা, মনে করো বাংলাদেশ সোসাইটির একটা বিশেষ কনটেক্সটে আমরা একটা কাজ করছি, হ্যাঁ,
সেটা আর কি, সেটা আমরা 500 বছর ধরেও করবো না, অনন্তকাল ধরেও করবো না, এখনকার সিচুয়েশনটাকে মেক আপ করার জন্য সেটা করছি, সেটা হতে পারে। কিন্তু ন্যাচারালি হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হবে, সম্পর্ক করবে, প্রজনন করবে, জীবন যেভাবে কাটানো সেভাবে কাটাবে, এটি হচ্ছে স্বাভাবিক। এই স্বাভাবিক থেকে যে বিচ্যুত হয়েছে ওটাকে বিচ্যুতই ধরতে হবে। এখন ওই বিচ্যুতটাকে মানে অগ্রাহ্য করে স্বাভাবিকভাবে চলতে গেলে হোঁচট খেয়ে অ্যাক্সিডেন্ট হবে। আবার ওই বিচ্যুতিটাকে যদি পার্মানেন্টলি করে আমরা নিয়ে নিই তাহলে এটা একটা পঙ্গুত্ব এবং এটা একটা অঙ্গহানির ব্যাপার হয়ে দাঁড়াবে, হয়ে দাঁড়াবে আর কি। হ্যাঁ, সেই জন্য মানে একেবারে বয়স্ক করে দিলে যে সে হ্যাপি হবে সেটাও নয়, আবার মানে অল্প বয়সে দিলেই যে সে হ্যাপি হবে আসলে সেটাও এগুলো সবগুলো বিষয় আসলে অনেকগুলো তাদের একটা পরিবার নিয়ে তো আমরা পুরো সামগ্রিক ব্যাপারটা। সবচেয়ে বড় কথা হলো যে বিয়ে সংক্রান্ত আলোচনা হলে বিয়ে অল্প করা, দেরি করা, এগুলো নিয়ে আমি একটা জিনিস আনস্পোকেন থেকে যায় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিয়ে মানুষ যেই কারণে করে কারণগুলো কি মানে স্টপ হয়ে আছে কিনা, বিয়ের আগ পর্যন্ত সে কি যৌনতা থেকে মুক্ত থাকছে কিনা। এখন হলো যে তার একটা যৌন জীবন আছে, সেটা দাম্পত্য যৌন জীবন নয়, সেটা হচ্ছে একটা ব্যক্তিগত ফরম্যাটের যৌন জীবন। ব্যক্তিগত ফরম্যাটের যৌন জীবনে অ্যাডাল্ট্রি হলো, হ্যাঁ ঠিক আছে ঠিক করে নাও, ব্যক্তিগত ফরম্যাটের যৌন জীবনে অ্যাডাল্ট্রি হলো একটা মানে মানে পিক। আর মানে অন ক্যামেরা আমি বলবো কিনা যে মানে কি বলবো যে কোনো না কোনো ভাবে একটা ব্যক্তিগত জীবন যাপন করা সেটা আরেকটা দিক, সবই তো অস্বাভাবিক। সেটাই সবই অস্বাভাবিক। আমি বারবার এই প্রশ্নটাকে ছিলাম যে বর্তমান সময়ে তো এটা অতি অবশ্যই। আমাকে কেউ যদি কসম করে বলে যে আমার কোনো ব্যক্তিগত যৌন জীবন নাই, আমি বিশ্বাস করবো না, যেই বলুক না কেন। তুমি বললো বিশ্বাস করবো না, এবং আমি বলবো যে আমি বললো আমারটা তুমি বিশ্বাস করো না যদি আমার দাম্পত্য জীবন না থাকে। তাহলে দেখা যাচ্ছে যে 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 আপনি একটা বিকৃতিকে আপনি অ্যাডপ্ট করছেন, কিছু নয় মনে করছেন, কিছু সুবিধা আপনি পাওয়ার জন্য। ওকে, তো এটা তো আসলে ঠিক না। এখন হলো যে 18 বছরে আগে বিয়ে করতে পারবে না, কিন্তু ওই যে প্রেম ভালোবাসা সবগুলো করতে পারবে, খালি মিউচুয়াল মানে থাকলেই হলো, কনসেন্ট থাকলেই হলো আর কি। এগুলো আসলে ঠিক না। যাই হোক, আমরা একটুখানি আলোচনা করতে গিয়ে বোধহয় অনেকক্ষণ আলোচনা করলাম আর কি। হ্যাঁ।